বিন্যস্তকরণ। তোমরা চতুর্থ শ্রেণীতে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ পড়েছো। কি কি পড়েছো? যে অনেকগুলো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সারণী তৈরি করার সময় টালি দিয়ে কিভাবে করা যায় ওটা, আর স্তম্ভ লেখাও করেছে। আমরা এখন একটু ইলাবোরেট ভাবে শিখবো কিভাবে কি করতে হয়। চলো দেখি ক্লাস 5 এ তোমরা উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণে কি কি পড়বে। উপাত্ত বিন্যস্তকরণ কিভাবে বিন্যাস করা যায়, তারপর হচ্ছে সারণী আর লেখচিত্র ব্যবহার করা, আর জনসংখ্যার ঘনত্ব, মাথা পিছু আয়, এসব। যদি আমরা পরের স্লাইডে যাই তাহলে প্রথম উদাহরণটা যদি দেখি উপাত্ত বিন্যস্তকরণে, কোশ্চেনটা আমরা পড়ি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে নিচের ছকটিতে লক্ষ্য করি। তাহলে ক শাখার যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, মনে করো প্রথম শিক্ষার্থী সে 3 মাসের মধ্যে 25 বার বাড়ির কাজ জমা দিয়েছে, দ্বিতীয় শিক্ষার্থী 24 বার, তৃতীয় 15, 20, এরকম করে লাস্ট যে শিক্ষার্থী রয়েছে সে 9 বার দিয়েছে। খ শাখায়ও আমরা একই কথা বলতে পারি, প্রথম জন 12 বার দিলে যে লাস্ট জন 3 মাসে 28 বার দিয়েছে। এখন আমরা চলো কতগুলো কোশ্চেনের উত্তর দিই যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। চলো লিখি আমরা যে প্রথম কোশ্চেনটা, যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। যদি লিখি ক শাখায় শিক্ষার্থী রয়েছে, আমি শুধু ক শাখা লিখছি, তোমরা লিখবে ক শাখায় শিক্ষার্থী রয়েছে কতজন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন। এবং খ শাখায় কত রয়েছে, তোমরা লিখবে খ শাখায় শিক্ষার্থী রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এটা গেল আমার প্রথম কোশ্চেনের উত্তর। আমরা এখানে লিখে দিই ছোট করে দাগ দিয়ে 18 ও 20। পরের কোশ্চেনটা কি বলেছে, প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত। আমরা গড় পড়েছিলাম চ্যাপ্টার 8 এ মনে হয়, সেখানে গড় কি ছিল, মোট সংখ্যার যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, চলো লিখি। তাহলে যদি সেকেন্ড কোশ্চেনটার আনসার দেই যে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত, তাহলে আমি প্রথমে কি লিখব, ক শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা সমান সমান, এটা তোমরা কথায় লিখবে, আমি লিখব সংক্ষেপে ক শাখায় গড়, ক শাখায় গড় সংখ্যা। কি হবে, আমরা গড় অনুযায়ী জানি সবগুলো সংখ্যার যোগফল ভাগ কতগুলো সংখ্যা। তাহলে কি কি যোগ করব, ক শাখায় যতগুলো রয়েছে ততগুলো, তাহলে 25 24 15 20 23 15 20 23 29 26 17 22 29 26 17 22 17 22 26 14 18 24 26 14 18 24 26 8 27 25 9 এই যোগগুলোকে কি করতে হবে, গড় পাওয়ার জন্য মোট কতগুলো সংখ্যা
সেটা দিয়ে ভাগ করতে হবে। আমরা কি জানি ক শাখার শিক্ষার্থী রয়েছে মোট কতজন? 18 জন। তাহলে 18 দিয়ে আমরা ভাগ করব, তাহলে ক শাখার গড়টা পেয়ে যাব। এখন তোমরা চাইলে হাতেও করতে পারো, বা আচ্ছা আমরা উপর নিচে লিখে যোগটা করে ফেলে চলো। তাহলে দেখি ছোট করে 25 24 15 20 15 20 30 15 20 30 29 26 17 22 29 26 17 22 কটা যোগ করে নিই। 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 আচ্ছা, অত কষ্ট করার দরকার নেই। আমরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার শিখেছি বা শিখবো ভবিষ্যতে, আমরা এভাবেই করে থাকি, কারণ ভুল হওয়ার পসিবিলিটি আছে। তোমরা যেহেতু করবে, তোমরা মাথা ঠান্ডা রেখে যোগটা করবে। আমি সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি করছি। 23 29 26 17 23 29 26 17 22 26 14 22 26 17 18 24 26 8 27 24 26 8 27 24 26 8 27 25 9 আমার আসতেছে 378 ভাগ 18 ভাগ, আচ্ছা আমরা ভাগটা করি অন্তত। 378 ভাগ 18, 18 দুগুণ আমরা জানি 36, তাহলে 2 দিলাম 36, 7 থেকে 6 গেলে থাকে 8, 8টা নিচে বসে যাবে, 18 কে 18, তাহলে গড় হচ্ছে তোমার 21। এখন আমরা কি করব? খ শাখার গড় বের করব। আমরা এখানে টান দিয়ে লিখি রাখি, যেহেতু পরে আনসারগুলো আমার লাগবে। ক এর গড় হচ্ছে 21, তো খ এর গড় বের করব। যেহেতু আমরা ক এর প্রসেসটা একবার করে ফেলেছি, তাহলে খতে অত ডিটেইল দেখাবো না, জাস্ট হচ্ছে তোমার কিভাবে করতে হবে ওটা বুঝিয়ে দিই, তোমরা সহজেই পেরে যাবে। তাহলে খ এর কি করতে হবে? যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো লিখবা, যোগ করবা 12 থেকে শুরু করে 28 পর্যন্ত। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, 12 যোগ পরেরটা লিখবা, যোগ পরেরটা লিখবা, যোগ, এরকম করে 28 পর্যন্ত যোগ দিবা। গড় করতেছি, তাহলে আমাদের কি হবে? মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মোট সংখ্যা আমার খতে কতজন? 20 জন, ভাগ 20। তাহলে আমরা যোগটা একটু তাড়াতাড়ি করে ফেলি। যোগে কত ছিল? 12 যোগ 14 যোগ 24 24, আচ্ছা 3 3 ভাগ করি, 29 16 32, 29 16 32, 29 16 সরি 12 থেকে আমি গুলো করে ফেললাম, 12 যোগ 14 যোগ 24 যোগ 29 16 12, 29 যোগ 16 যোগ 12, 9 29 20, 9 29 20 যোগ 16 28 12, 16 28 12, 8 29 24, 8 যোগ 29 যোগ 24, তাহলে 29 12 16, 29 12 16, তারপরে কি থাকতেছে? 22 আর 28, 29 12 সরি 29 12 আর 6 ছিল, যোগ 22 আর 28, 22 যোগ 28, তাহলে আমার যোগফল কত হচ্ছে? 379,
আমি যথাসম্ভব সাবধানে থেকে করার চেষ্টা করেছি, তোমরা সাবধানে থেকে করবে। এটা হচ্ছে যদি 20 দিয়ে ভাগ দেই আমার থাকতেছে 18.95। তাহলে আমার ক্ষয়ের গড় বের হয়ে গেল 18.95। তাহলে লিখে রাখি গড়। তাহলে গড়ের কিন্তু একক নেই, খেয়াল রাখবা। এখন 3 নম্বর অঙ্কটা কি, প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমার সংখ্যাগুলো থেকে যে কোনটা বারবার আসছে। তাহলে যদি আমরা একটু পরিষ্কার করি, না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এখন যদি প্রথমে কি দেখবো, ক শাখাটা দেখবো যে কোন সংখ্যাটা বারবার আসছে। দেখো ক শাখা যদি তুমি নোটিস করো 25, 24, 15, 20, 29, 26, 27। দেখো 26 একবার আসছে, আরেকবার আসছে, 24 আসছে, 24 আসছে আরেকবার, 26 তিনবার আসছে। তাহলে 26 তিনবার পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখি 26 আমি তিনবার পেলাম। 24 কয়বার পেলাম, 24 হচ্ছে 1 আর 2, 24 হচ্ছে 2বার পেলাম। আর কি কিছু আছে, আর তো কিছু নাই। দেখো 25 আছে আরেকবার, 25 আর 25 2বার। আর কিছু আছে, 27 আর না। তাহলে ক শাখায় আমরা কি কি পেলাম, 26, 24 আর 25। সবচেয়ে বেশি কে ছিল, 26। 26 ছিল 3বার। তাহলে এখন কি দেখবো আমরা, ক শাখায় দেখবো। ক শাখায় বেশি আছে, আছে কি কি আছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো 12 পেয়ে গেলাম, 1 2 3 4। তাহলে 12 হচ্ছে 4 বার। আর কি আছে, আচ্ছা পরে 14 আছে কিনা, 14 নাই, 24 আছে, 24 একবার আছে, 2বার আছে, 24 2বার, 29 একবার, 2বার, 3বার, 4বার, 29 4, 16 1 2 16 2বার। তারপর কি আছে, আমার 12 পেয়ে গেছি। 9 কি আছে, 9 একবার, 20 20 20 20 নাই, 28 28 আছে 2বার, 12 আমরা পেয়ে গেছি। 8 কি আছে, আর 8 নেই, 6 আর নেই, 22 নেই। তাহলে দেখো আমরা ক শাখায় 26 পেয়েছি 3বার, 24 পেয়েছি 2বার আর 25 পেয়েছি 2বার। তাহলে সবচেয়ে বেশি পেয়েছি ক শাখায় 26। আর খ শাখায় 12 পেয়েছি সর্বোচ্চ 4বার আর 29 পেয়েছি সর্বোচ্চ 4বার। তাহলে আমরা এইটা হচ্ছে এখানে উত্তরটা লিখে দিতে পারি। কতে আছে 26 24 25, কতবার আসছে না, 3বার 2বার 2বার। আর খতে কি আসছে, 12 24 29 16 28, 12 24 29 16 28। কয়বার আসছে ওরা, 4 2 4 2 2, 4 2 4 2 2, এত বার। তাহলে আমার 3 নম্বরের উত্তরটা হয়ে গেল। এখন প্রতি শাখায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত, চলো বের করি। এটা খুবই সোজা হবে, প্রতি শাখায় সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কত।
তাহলে ক শাখায় সর্বোচ্চ কত? আমরা দেখেছিলাম যে 27 ছিল, না 29। 29-এর পরে আর কিছু আছে না। ক শাখায় সর্বোচ্চ হচ্ছে 29, আর খ শাখায় হচ্ছে 29 পেয়ে গেলাম। 29 না, 29-এর চেয়ে বড় আর কিছু নেই। তাহলে খ শাখায়ও 29। তাহলে এটা আমরা কি দিলাম? সর্বোচ্চ। তাহলে এখন সর্বনিম্নটা বের করি। সর্বনিম্ন ক শাখার সর্বনিম্ন কত আমরা দেখেছিলাম? 8। এখন আবার একটু চেক করি। 8, 8-এর চেয়ে নিচে কিছু আছে? না, আর নেই। তাহলে খ শাখার সর্বনিম্ন কত? খ শাখার সর্বনিম্ন হচ্ছে 6। 6-এর নিচে কিছু আছে? 5 বা 4 না, নেই। তাহলে তাহলে এটা হচ্ছে আমরা সাইড করে লিখে রাখি। ক এর হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন 29 আর 8। খ এর হচ্ছে 29 আর 6। লাস্টের অঙ্কটা কি বলেছে? যে শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি? এটা তুলনা করে যদি আমরা আগের অঙ্ক অনুযায়ী বলি যে ক শাখায় খ শাখার তুলনা, খ শাখার চেয়ে তুলনামূলকভাবে কিন্তু বাড়ির কাজের সংখ্যা বেশি। দেখো, ওদের সর্বোচ্চ কিন্তু একজন 29 দিন করেছে, আরেকজন কি করেছে? 29 দিন। কিন্তু ক এর সর্বনিম্ন, মানে সর্বনিম্ন একজন মনে করো 8 দিন করেছে, কিন্তু খ এর সর্বনিম্ন হচ্ছে 6। তার মানে ওদের আরো কম। তার মানে ক শাখার পারফরম্যান্স তুলনামূলকভাবে খ শাখার পারফরম্যান্সের গড়ে বেশি। কারণ দেখো, আমরা যদি বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যাও দেখি, এখান থেকেও আমরা বের করতে পারি, আবার এখান থেকেও বের করতে পারি। ক শাখার গড় হচ্ছে তোমার 21, মানে ওদের, আর খ শাখা হচ্ছে 18.95। তার মানে 21 তো অবশ্যই 18.95-এর চেয়ে বড়। তার মানে ক শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার হার বেশি। তার মানে ওদের উপস্থিতির হারও বেশি, প্লাস হচ্ছে ওদের মনোযোগ, বাড়ির কাজের পারফরম্যান্সও অনেক বেশি। তাহলে আমি যদি পরের স্লাইডে যাই, এখন কি করব? এখন আমরা কি করেছি এ পর্যন্ত? উপাত্ত কিভাবে সংগ্রহ করেছি? যে গড় করেছি, যোগ করে তারপর মোট সংখ্যা দিয়ে ভাগ করেছি। এখন আমরা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে উপাত্তটা কিভাবে প্রকাশ করব, যাতে কি হয়, আমরা সংখ্যা রেখার মাধ্যমে কেন করছি? যাতে সহজে দেখে এক ঝলকে বুঝতে পারি যে কার পারফরম্যান্স ভালো, কার পারফরম্যান্স খারাপ। আর আগের পদ্ধতিতে অসুবিধা হয়েছে কি, আমাকে যোগ করে অনেক সময় নিয়ে ওটা বের করতে হচ্ছে। এখন যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে একটু লক্ষ্য করি, তাহলে দুটার পার্থক্য বুঝতে পারবো। তাহলে উদাহরণ 3টা করি। নিচের চারটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। এখন আমরা কি জেনেছিলাম? ক শাখার সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 29, আর সর্বনিম্ন ছিল কত? 8। এখন 8 থেকে 29 পর্যন্ত আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। তাহলে 29 একটা অড নাম্বার, এর চেয়ে ধরো 30 ধরি। আচ্ছা, যদি একটা সংখ্যা রেখা নিই, আর আমি হচ্ছে 8 আর 29 কে এখান থেকে একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করব, যাতে ওদের কারা কতটা বাড়ির কাজ জমা দিয়েছে সেটা আমরা এক ঝলকে প্রকাশ করতে পারি। তাহলে 8 থেকে 29 সংখ্যা রেখার মাধ্যমে যদি প্রকাশ করি কি হবে? এটা আমরা কথার মাধ্যমে লিখব, সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে কিভাবে করব? মনে করো প্রথমে একটা লাইন টানি, হ্যাঁ। তাহলে 8, যেহেতু আমার সর্বনিম্ন সংখ্যা 8 থেকে শুরু করব, দিলাম একটা দাগ 8, তারপর একটা দাগ, তাহলে ওটা হবে 9, তারপর একটা দাগ 10। তারপর কি করব? আমরা কাজের সুবিধার জন্য 5 করে দাগগুলো বসাবো। এখন দেখো, একটা জিনিস খেয়াল করো, এই কিন্তু ছোট,
এ ছোট, 10-এ এসে আবার বড় হয়ে গেছে দাগটা। 11, 12, 13, 14, 15-তে এসে আবার বড় হয়ে গেছে। 16, 17, 18, 19, 20, 20-এ এসে দাগটা আবার বড় হয়ে গেছে। তাহলে কি দেখা যাচ্ছে 10 থেকে 15 মানে 5 ঘর যাওয়ার পরেই আমার দাগগুলো বড় বড় দিচ্ছি। তাহলে 15-তে যদি বড় দাগ হয়, 15-এর পরের 5 ঘর মানে 20-এ আমার দাগটা বড় হবে। 20-এর পরে 5 ঘর 21, 22, 23, 24, 25, 20, 5, 25, এখানে আমার দাগটা বড় হয়ে গেল। 25-এর পরে 5 ঘর তম নাম্বারটা হচ্ছে 30। তাহলে 26, 27, 28, 29, 30 নাম্বার ঘরটা আমার বড় হচ্ছে। এখন কথা হচ্ছে আমি 5 ঘর পর পর কেন বড় দিচ্ছি? কারণ এখন যদি তুমি ছোট দাও তাহলে আমার সেই গুনে গুনে বের করতে হবে কত, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যাতে চোখের ঝলকে দেখে বুঝতে পারি কার পারফরমেন্স বেটার, ক শাখার না খ শাখার। কারণ আরেকটা কারণ হচ্ছে আমাদের অনেক অনেক তথ্য উপাত্ত থাকে, এখন ওগুলো যদি ছোট ছোট করে এভাবে করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাহলে এরকম করার তো কোনো মানে হয় না। তাহলে যদি আমি 5 ঘরে ভাগ করে দেই তাহলে আমি সহজেই বুঝবো যে এই নাম্বারটা কত, 15, কারণ 10 এখানে 5 ঘর করে ধরে নিয়েছি, তাই হচ্ছে 15-তে সংখ্যাটা আমি বসিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আমরা 5 ঘর ধরে করি, 5 ঘর পর পর বড় করে টান দিই তাহলে আমরা বুঝে যাব সহজেই দূর থেকে দেখে যে নাম্বারটা কত। চলো এখন ডট দিয়ে শিক্ষার্থীর এই সংখ্যাগুলো আমরা সংখ্যার আকারে বসাই। তাহলে 15 নাম্বার 25 নাম্বারটা কোথায় বসবো? এই যে আমরা 25-এ বড় দাগ দিয়ে রেখেছি, নিচে 25 দিয়ে রেখেছি। আরেকটা কথা যে 20 থেকে 25 পর্যন্ত, এখন বুঝলাম 20 লিখলাম, 25 লিখলাম, 21 কেন লিখলাম? এখন যখন তুমি লিখতে যাবে 21, 22, 23, 24, 25, তখন অনেক বেশি ছোট জায়গায় বেশি লেখা হয়ে যাবে। তখন তুমি যে উদ্দেশ্যে যে তাড়াতাড়ি তথ্যগুলো পড়ার জন্য তুমি লিখেছিলে সেই উদ্দেশ্যটা তোমার মাটি হয়ে গেল। এই জন্য আমরা 20 আর 25 বড় করে দিয়েছি আর এগুলো ছোট করে দিয়েছি, আর শুধু 20 আর 25 লিখেছি যাতে ছোট জায়গাটাও ছোট মানে সূক্ষ্ম হিসাবেও আমরা করতে পারি আর তাড়াতাড়ি করতে পারি। তাহলে যদি এখন 25 নাম্বারটা এখানে বসাই, 25-এ একটা ডট করলো, ঠিক আছে? আচ্ছা আমরা একটু রেড পেন দিয়ে করি, আই থিংক ইজি হবে। 25-এ একটা ডট করলো, পরের সংখ্যা কত? 24, 25-এর আগে ঘর 24, পরেরটা কত? 15, 15 কই আছে? এই যে 15 লেখা, 15 এখানে। পরেরটা হচ্ছে 20, 20 কই? 20 লেখা এখানে। পরেরটা কত? 23, 20 এখানে, 3 ঘর পরে 23, 21, 22, 23 এখানে। তারপর কত? 29, 29 কই? আমার 30 দাগ দেখতে পাচ্ছি, তার মানে 30-এর এক ঘর আগে 29। তারপর 26 মানে 25-এর এক ঘর পরে, 25 এখানে, তার এক ঘর পরে। দেখো আমাকে কিন্তু ধরে ধরে গোনা লাগছে, 25 দেখে আমি হিসাব করতেছি, এক ঘর পরে 26 হবে, তাহলে 25-এর একটু কুল করে ডান পাশে চলে যাচ্ছি, তাহলে আমরা 26 পেয়ে যাচ্ছি। তাহলে 17, 17 কি? 15 থেকে 2 ঘর বেশি, 15, 16, 17, তাহলে আগে আমি 15 খুঁজে বের করব, 15, 16, 17, এখানে আমার ডট বসবে। তেমন করে 22, 20-এর সঙ্গে 2 যোগ করলে তাহলে আমার কাজ হবে প্রথমে 20 খোঁজা, তারপর 1, 2, 22, তারপর 26, 25-এর সঙ্গে 1 যোগ, 25, 1। দেখো এখানে অলরেডি একবার হয়ে গেছে, তাহলে কি করছে? এর উপরে ডটটা বসাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? 26 সংখ্যাটা আমার 2 বার আসছে। তারপরে আসে আমার 14, 14 মানে 15 থেকে 1 কম, 15 খুঁজে বের করলাম, আর ঘর আগে গেলাম, এই পেয়ে গেলাম 14। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা নাম্বার দেওয়ার সাথে সাথে কেটে দিচ্ছি, তোমরাও এটা ফলো করবে, যদি না করো তাহলে খুঁজে বের করো আর একটু দিলাম কোনটা দিলাম কোনটা দিলাম, কি করবা? একটা নাম্বার দিবা 18, কেটে দিলাম, তার মানে আমি এটা কাউন্ট করছি লাস্ট। এখন 18 কোথায়? 15-এর সঙ্গে 3 যোগ করলে আমার 18, 15-কে খুঁজলাম, 3 ঘর ডানে গেলাম, 1, 2, 3, পেলাম 18। 24 কাটলাম, 25-এর এক ঘর আগে, 25-এর বামে গেলাম, একবার হয়ে গেছে তাই উপরে দিলাম। 26, 25-কে খুঁজো, 1 যোগ করলে 26,
এর আগে দুইবার হয়ে গেছে, তাই উপরে গেল। 8 10-এর 2 ঘর আগে, 10কে খুঁজো, 1 2 8 27 25-এর 2 ঘর পর, 25কে খুঁজো, 1 2 ডানে 27 25 25কে খুঁজো, একবার হয়ে গেছে, তার উপরে বসো, কাটলাম। 9 10-এর 1 ঘর আগে, 10 1 ঘর আগে মানে বামে। একটা জিনিস, ডানে মানে হচ্ছে কোনো কিছু ডানে যাচ্ছে মানে যোগ হচ্ছে, বামে যাওয়া মানে বিয়োগ। সরি, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ক শাখার সংখ্যাগুলো দেখো, এখানে কিন্তু একটা সংখ্যা লেখার মাধ্যমে এই সবগুলা জিনিস আমরা পেয়ে গেলাম। এই কোশ্চেনগুলো আমরা যেখানে আগের বারে খুঁজে খুঁজে বের করতেছিলাম বারবার, তাহলে কি হচ্ছে, আমার যদি বারবার খুঁজে খুঁজে বের করতে যাই আমার ভুল করার চান্স বেড়ে যাচ্ছে। এই পদ্ধতিটার ঝামেলা হচ্ছে এটা, ঝামেলা। আর যখন আমি সংখ্যা রেখার মাধ্যমে করবো তাহলে এই কোশ্চেনগুলো আমি পেয়ে যাচ্ছি। কিভাবে? প্রতি শাখার কতজন শিক্ষার্থী রয়েছে? আমরা জানি ক শাখায় 18। এখন এই সংখ্যা রেখাটা থেকে যদি গুনতে যাই কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। পেয়ে গেলাম একটা সংখ্যা রেখা থেকে একটা উত্তর। ডান। প্রতি শাখায় বালিকা জমা দেওয়ার গড় কত? আচ্ছা, সমস্যা নেই, এটা না পাইলাম। তাহলে প্রতি শাখায় সংখ্যাগুলো কয়বার আসছে দেখো। আমরা যেখানে আগের বার কতবার আমরা বের করলাম, এভাবে এত কষ্ট করে বের করলাম, পরেরটাতে কি হলো, আমার হচ্ছে এই 26 নম্বর অঙ্কটা আমার 3 বার আসছে, আমি দেখে বুঝে বলতেছি। তাহলে 25 আসছে 2 বার, 24 আসছে 2 বার, 2 বারের বেশি 3 বারের বেশি আর কেউ আসে না। ইজিলি আমি এটা পেয়ে গেলাম। প্রতি শাখার সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কত? এই যে 29 একটা সর্বোচ্চ, 8 একটা সর্বনিম্ন, এটাও পেয়ে গেলাম। এখন খ আমরা যেহেতু এখনো করি নাই, তাহলে খ করলে আমরা সহজেই বলতে পারবো এই দুইটার তুলনা। তাহলে আমরা দুইটা পদ্ধতিতে কিভাবে অনেক উপাত্ত একসাথে, উপাত্ত ডাটা যাই বলে একসাথে থাকলে কিভাবে হচ্ছে তাড়াতাড়ি করতে পারবো আর নির্ভুলভাবে করতে পারবো, একটা পদ্ধতি শিখলাম ওইটা। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমার সংখ্যা রেখায় ডট দিয়ে মাধ্যমে। এখন চলো খ শাখাটাতে আমরা ডট বসাই, সংখ্যাগুলো বসাই। তাহলে প্রথমে সংখ্যা নিব 12। 10-এর 2 ঘর বেশি মানে 10 থেকে ডানে যাবে 2 ঘর। 10কে খুঁজলাম, 1 2 এই গেল 14। 10 থেকে 4 ঘর বা 15 থেকে 1 ঘর বামে, 15 থেকে কমতেছে মানে আমার বামে যাচ্ছে, 15 থেকে 1 ঘর 14, একবার আসে। 24 কেটে দিলাম, প্রসেসটা খেয়াল করো কিভাবে করতেছি। 24 সংখ্যাটা নিলাম, কেটে দিলাম। 24 কোথায়? 25-এর 1 ঘর কম মানে 25-এর বামে যাবে। 25কে খুঁজলাম, তার বামে গেলাম, এই গেল 24। 29কে না, 30-এর 1 কম, 30-এর বামে 1 ঘর, 30 29। 16 কেটে দিলাম, 15কে 1 যোগ করলে 16 হয় মানে যোগ মানে ডানে যাব, 15-র ডানে কয় ঘর? 1 ঘর, 15 16। 12 10 থেকে 2 ঘর ডানে, 10কে খুঁজো, 2 ঘর 1 2 অলরেডি একবার হয়ে গেছে, তাই এখানে উপরে একটা বসবে। 9 10-এর 1 ঘর আগে, 10 খুঁজলাম, ডানে গেলাম, 29 30-এর 1 ঘর আগে, একবার হয়ে গেছে, উপরে বসলো। 20 20 কই? আমরা সরাসরি পাইলাম, 20 দিলাম। 16 15-এর 1 ঘর পরে, 15 1 ঘর পরে একবার বসছে, তাই আরেকবার। 28 30-এর 2 ঘর আগে, 29 28 একবার। 12 10-এর 2 ঘর পরে মানে 10-এর ডানে, 10-এর 11 12 একবার, আরো 2 বার হইছে, তার উপরে বসে যাবে। 8 10-এর 2 ঘর আগে মানে 10-এর বামে,
29, 30-এর এক ঘর আগে উপরে, 24, 25-এর এক ঘর আগে, 25-এর এক ঘর আগে বামে উপরে, যেটা একবার বসে গেছে, 29, 30-এর এক ঘর আগে উপরে, 12, 10-এর দুই ঘর পরে, 10-এর দুই ঘর পরে এখন কেটে কাটি নাই, ভুল করছি, তোমরা কিন্তু সাবধানে করবা। 6, ও এরা এখানে ভুল করে 8-এর আগে দেয় না, কিন্তু আমরা কিন্তু আগেরটাতে বের করছিলাম, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার 19, সর্বনিম্ন হচ্ছে 6। আমাদের আরো দুইটা ঘর 10-এর বামে 8 থেকে কাটতে হবে। এখানে তো কি 10, 9, 8, 7, 6, তাহলে কি আমার 6, তাহলে এখানে একটা ডট হবে। 22, 20-এর দুই ঘর পরে, 20, 21, 22, 28, 30-এর দুই ঘর আগে, 29, 28। তাহলে আমরা কি পেলাম, ক্ষয়ের ইয়েগুলো পেয়ে গেলাম, উপাত্তগুলোকে একটা সংখ্যা রেখায়। এখন স্কেলটা কিভাবে টানবো, এক কাজ করতে পারো, স্কেল নিয়ে, ছোট স্কেল বা বড় স্কেল নিয়ে সেন্টিমিটার স্কেলে দিতে পারো, সরাসরি সেন্টিমিটার স্কেলে বসে তুমি হচ্ছে ইজিলি এটা করে বলতে পারো, ওটা কোনো ম্যাটার না। তাহলে আমরা যদি এটা দেখি প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, ক্ষয়ের ক্ষেত্রে কি হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মিলে গেল 3, আমরা আগে বের করেছি 20। তারপর জমাদের গড় আমরা করি নেই, পরে করব, করা যেতে পারে, ও আচ্ছা এভাবে করা যেতে পারে। চলো আমরা যদি খ শাখার গড়টা বের করি, এখান থেকে কি হবে মনে করো, আচ্ছা আমরা লিখি খ শাখার গড়, আমরা গড় জানি কি, মোট যতগুলো সংখ্যা আছে তার যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। ক্ষয়ের সংখ্যা একটু আগে আমরা বের করলাম, বললাম কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 মোট সংখ্যা 20, তার মানে এটা হবে নিচে। এখন আমার সংখ্যাগুলো কি কি আছে ওইগুলোর যোগফল লাগবে, তাহলে কি কি সংখ্যা আছে আমরা কি সংখ্যা রেখা থেকে বের করতে পারবো, পারবো। 6, 8, 9, লিখি 6, 8, 9, তারপর 10, 11, 12, 12 কয়টা আছে, 1, 2, 3, 4, লিখি 1, 2, 3, 4, তারপর কি রয়েছে 14 একটা, 16 দুইটা, 14 একটা, 16 দুইটা, আর কি কি আছে আমরা 16 পর্যন্ত দিয়েছি, 20 একটা, 22 একটা, চলো দেখি উপরে লিখি যে, আচ্ছা 20 যোগ 22, তারপর কি রয়েছে 25-এর আগের ঘরটা 24 দুটা, তাহলে লিখি 24 দুইটা, 24, 24, আর কি আছে 24 দুইটা লিখলাম, তারপর কি 25, 26, 27 দুইটা, না 25, 26, 27, 28, 28 দুইটা, 29 চারটা, 28 দুইটা, 29 চারটা। আচ্ছা দেখি আমরা যে করলাম ঠিক আছে কিনা, কিভাবে দেখবো, আগের অঙ্কটা তো আমরা কি করছিলাম 28 তো, আচ্ছা আমরা কি লিখছি আমাদের 29 দেখো চারটা, 1, 2, 3, চারটা, 12 চারটা, তাহলে আমরা গড় এটা বের করছিলাম, চলো এটার গড়টাও বের করে ফেলি। ক্ষয়ের গড় 6 যোগ 8 যোগ 9 যোগ
12 কয়টা দেখো, 1 2 3 4, 4 12 আমরা কত জানি 48 যোগ 14 একটা 16 দুইটা 14 আর 16 দুগুণ আমরা জানি 32, তাই 20 22, 20 যোগ 22 যোগ 24 24 দুইটা মানে 24 দুগুণ 48 যোগ 28 দুইটা 28 দুগুণ 56 যোগ 29 চারটা 29 চারটা হচ্ছে 379 ভাগ 20 ভাগ 20 কত হচ্ছে 18.95 মিলে গেল কিনা বলো। তাহলে আমরা একটু চেক করি আগের সংখ্যা আমার গড় কত হচ্ছে আগের পদ্ধতিতে 18.95 হয়। তাহলে বলো দেখো কত সহজে আমরা একটা সংখ্যা রেখা থেকে কম টাইমে নির্ভুলভাবে এতগুলো কোশ্চেন বের করে ফেলছি। সেখানে আগের পদ্ধতিতে আমার বারবার এখানে খোঁজা লাগতেছিল। যখন তুমি একই ধরনের রূপান্তর দেখবা তখন তোমার মাথায় কনফিউশন হওয়াটা অনেক সহজে কনফিউশন তৈরি হয়ে যায়। তাই যদি সংখ্যা রেখে তুমি করো এতগুলো খুব ইজিলি করতে পারবে। তেমনি ক এর গড় বেরোবে, ক শাখারও গড় বেরোবে, কত জানি বের হয়েছিল আমাদের 21। তাহলে তেমনি গড়টা তুলনা করে আমরা একইভাবে আবার বলে দিতে পারবো যে ক এর পারফরম্যান্স খ এর তুলনায় বেটার। তাহলে এভাবেই তুমি যদি এই পদ্ধতিতে করো একটা সহজেই করতে পারবে। তাহলে সামনে আরো আমরা দুটো পদ্ধতিতে শিখব।